গণমাধ্যম নাকি গণমানুষের কথা বলে, কিন্তু যখন আপনাদের অভিযোগ, অনুযোগ আর আর্তনাদ নিষ্পেষিত হয় রাষ্ট্রযন্ত্রে, ঘুরপাক খায় আমাদের খোলা বারান্দায়, তখন প্রশ্ন জাগে আদতেই গণমাধ্যম কি গণমানুষের কথা বলে? এমন ভাবনা থেকে আমরা শুনতে চাই আপনাদের একান্ত কথা, জবাবদিহিতার আওতায় আনতে চাই সরকারকে, বিভিন্ন পক্ষকে খুঁজতে চাই সমাধানের পথ। দর্শক, আমি জান্নাতুল নাঈম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপলে। আজকে আমরা কথা বলবো অন্তর্বর্তী সরকারের 6 মাস নিয়ে এবং এই সময় কি করা গেল, কি করা গেল না তা নিয়ে, এবং এই সময় যে বিভিন্ন আন্দোলনগুলো হয়েছে খোঁজার চেষ্টা করব তার যৌক্তিকতাও। আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন, শুরুতে আমি পরিচয় করে দিয়ে যাই, আমার ডান পাশে রয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এবং রয়েছেন আমার বাম পাশে লেখক ও রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান। এবং দর্শক, আমাদের সাথে দর্শক সারিতে যারা রয়েছেন স্টুডিওর মধ্যে, সেখানে সাংবাদিক থেকে শুরু করে শিক্ষার্থী এবং ভুক্তভোগী থেকে শুরু করে সাধারণ মানুষ, অনেক পেশা মানুষও এখানে রয়েছেন। আমি আলোচনাটা শুরু করতে যাচ্ছিলাম জনাব জাহিদুর রহমান আপনাকে দিয়েই। আমরা দেখলাম যে গেল 6 মাসে 136টি আন্দোলন এই সরকারকে মোকাবেলা করতে হয়েছে, এবং এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের ফেসবুক পেজে বলেছে। এবং একটি দিনে 19 আগস্ট তাদেরকে একদিনে 17টি স্পটে অবরোধের ঘটনা ঘটেছে। তো এই যে এত আন্দোলন, অনেকেই বলছেন যে হঠাৎ করে আন্দোলনের নগরী হয়ে গিয়েছে ঢাকা। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন, এবং সরকারের এই যে 6 মাসের কাজের গতি ছিল, এ ধরনের আন্দোলন মোকাবেলা করতে যে তাদের কাজের গতি কিছুটা শ্লথ হয়ে গিয়েছে নাকি? কারণ একজন উপদেষ্টাকে আমি বলতে শুনছিলাম যে আন্দোলন প্রতিহত করতে করতে বা তা মোকাবেলা করতে করতেই আমাদের 75% সময় লেগে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আপনি শুরুতে একটা কথা বলছিলেন যে আন্দোলনের যৌক্তিকতা। আমি আগে এভাবে আসি, আমি একটা আন্দোলনকেও যৌক্তিকতা দিতে প্রস্তুত নই। এর মানে আমি মনে করছি না যারা যাদের দাবি জানাচ্ছেন সেগুলো অযৌক্তিক, সেগুলো ভুল, সেটা বলছি না। কিন্তু যে সরকারটা একটা ধ্বংসস্তূপ, মানে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা বলে কিছু আসলে ছিল না, একেবারেই কিছু ছিল না। কোনো স্ট্রাকচার, আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউট, প্রত্যেকটা কমিশন, মানে কিছুই টিকে ছিল না শেখ হাসিনার সময়, এবং উনি পালিয়ে যাওয়ার পর পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন আপনি অত্যন্ত ন্যায্য দাবিও আনেন সামনে, এটাও যৌক্তিক। এরকম একটা সরকারের কাছে এইভাবে অন্তত চাওয়া যায় না। আপনি ব্লক করে, আপনি একরকম বাধ্য করার চেষ্টা করছেন, এটা কোনোটাই যৌক্তিক না। এবার আমি যদি ওভাবে আসি, আমাদের প্রধান উপদেষ্টাকে আমি একটু কোট করতে চাই। তিনি এটা বলেছিলেন যে সত্যিকার অর্থে এটাও সঠিক যে শেখ হাসিনার সময় আমরা আমাদের অনেক ক্ষোভ, আমাদের অনেক চাওয়া প্রকাশ করতে পারি নাই, সেগুলো এখন এসছে। সেটা এক ধরনের যৌক্তিক সেই অর্থে। কিন্তু আবারও বলবো যে শেখ হাসিনার সময় আমরা এই সংকটগুলোর মধ্য দিয়ে গেছি, এবং এটা অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারটার কাছে দাবি জানাতেও পারি, কিন্তু যে পথে তারা গেছেন সেই পথটা আসলে সরকারের কাজকে সত্যিকার অর্থেই খুবই কঠিন করে তুলেছে, কোনো সন্দেহ নেই। এবং এটা তারা ঠিকঠাক মতো, এবং যখন ঝামেলায় পড়েছেন তারা এইসব মোকাবেলা করতে গিয়ে তারা স্মার্টলি সেটা মোকাবেলাও করতে পারেন নাই। ফলে যেটা হয়েছে, অনেক অযৌক্তিক দাবিও এসে হাজির হয়েছে। আপনার এমন অবস্থা দাঁড়ালো যে আপনি যে কোনো একটা দাবি নিয়ে 10 জন মানুষও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়, শাহবাগ মোড়, আপনি ব্লক করে দিতে পারছেন। অনেক ক্ষেত্রে ইললজিক্যাল দাবি ছিল, প্রচুর লজিক্যাল দাবি আছে, এবং অনেক ক্ষেত্রে ইললজিক্যাল দাবি নিয়েছিল। তো সরকার দাবিগুলোও যে খুব সঠিকভাবে ম্যানেজ করতে পেরেছে তা না। আগে থেকে ধারণা করে সেগুলো আবার অনেক ক্ষেত্রে নেগোশিয়েট করার সুযোগও দেওয়া হয়নি, হঠাৎ করে সব করা হয়েছে। তো সব কিছু মিলে একটা বাজে পরিস্থিতি হয়েছে, এবং আমি এটার সাথে, এই যুক্তির সাথে একমতও যে অনেক ক্ষেত্রে এক ধরনের ইন্ধন ছিল এই মুভমেন্টগুলোর ক্ষেত্রে সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য। আমি শুরুর দিকে বলেছিলাম যখন শেখ হাসিনার পতন এবং উনি পালিয়ে গেলেন, শেখ হাসিনা 91 সালে নির্বাচনে অপ্রত্যাশিতভাবে হেরে যাওয়ার পর সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, মানে বিএনপি একটা নির্বাচিত সরকার ছিল, তারপরে বলছিলেন যে এই সরকারকে আমি একদিনও শান্তিতে থাকতে দেব না। আর এখানে তাকে উনি প্রায় গড মনে করা শুরু করেছেন নিজে। 41 পর্যন্ত বা 71 পর্যন্ত 2000 ক্ষমতায় থাকবেন, সেখান থেকে এই পতন, উনি এটা মেনে নিতে পারেন নাই। তো এই সরকারকে যত রকমভাবে সমস্যায় ফেলা যায় সেই চেষ্টাও এর মধ্যে ছিল। তার মানে আপনি বলছেন যে আওয়ামী ইন্ধন রয়েছে এখানে? নিশ্চয়ই রয়েছে। অনেকগুলো দাবি আছে যেগুলো একেবারেই লজিক্যাল, এবং দাবি দেওয়ার তো কতগুলো পদ্ধতি আছে। আপনি সরকারকে জানাবেন, সরকার একটু সময় দেবে, সেটা করার চেষ্টা করবে, না পারবে তারপর। এবং আমি আবারও বলি, এই সরকারের বিরুদ্ধে এই ধরনের টাফ চাপ প্রয়োগের আন্দোলন হওয়া শুরুর দিকে তো উচিত হয়নি। সরকার ক্ষমতায় আসার সাথে সাথে আমরা একটার পর একটা 7 দিন, 15 দিন, 3 সপ্তাহের মধ্যে এই ঘটনাগুলো ঘটতে দেখেছি, যখন পুলিশ বাহিনী নেই। মানে বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরও থানা পুলিশ শূন্য ছিল না। আমাদের আরেকজন স্বৈরাচার এরশাদ পতন হয়েছে, কখনো এগুলো হয় নাই। সেই অবস্থায় আসলে দুর্বল অবস্থায় সরকারের সমস্যায় আছে, আপনি সেই সময় তাকে চাপ দিচ্ছেন।
চাপ দিয়ে মনে করছেন অর্জন করা যাবে। এর মধ্যে কিছু ক্ষেত্রে ইন্ধন আছে, কিছু ক্ষেত্রে সুবিবেচনা নেই। এই রাষ্ট্র তো আমাদের সবার, এই সরকারকে তো আমরা সবাই ওন করি। আমি মনে করি শেখ হাসিনা এবং তার কিছু বেনিফিশিয়ারি ছাড়া ডক্টর ইউনূসের সরকারের পেছনে আমরা সবাই সমর্থন করেছি, তার সমালোচনা আমরা করি, কিন্তু আমরা এটাকে এন্ডোর্স করি। এটা আমাদের দীর্ঘ আন্দোলনের ফসল। সো তাকে আপনি মুহূর্ত না যেতে ডিস্টেবিলাইজ করার চেষ্টা কেন করছেন? জনাব জুনায়েদ সাকি, এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছিলাম। মানে সরকারের তো আমার ধারণা, আমি আমার সহালোচক সহ যারা উপস্থিত এখানে দর্শক এবং প্রশ্ন করবেন নিশ্চয়ই তারাও আলোচনা করবেন, সকলেইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। একটা অভ্যুত্থান যখন স্বতঃস্ফূর্ততার মানে জায়গায় নেয় তখন ফ্রন্টলাইনরা এগিয়ে যায় এবং সেই মানে একদম কর্মী যারা যারা সমর্থক, যারা সাধারণ মানুষ, রাজনীতির মানে এই যে তাদের ক্ষোভ তৈরি হতে 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 একটা পর্যায়ে বিস্ফোরণটা ঘটে, তখন সে এমন এক পর্যায়ে পৌঁছায় যে ওই মুহূর্তের যে আবেগীয় বন্ধন ওইটাই তার জীবনের প্রধান নিয়ন্তা হয়ে ওঠে এবং ওই কারণে সে গুলির সামনে যেতে ভয় পারে না এবং একজন মরলে আরেকজন এসে দাঁড়ায়। এইটা বড় মুভমেন্টগুলোর প্রত্যেকটির বৈশিষ্ট্য। এখন আমার যেটা জায়গা যে জুলাই আগস্ট অভ্যুত্থান আমাকে কি দিয়েছে এই প্রশ্ন আমি কিন্তু করব। এটা আমরা রাষ্ট্র নির্মাণ করছি, ষড়যন্ত্র আছে, সব অভ্যুত্থানে ছিল। কাউন্টার রেভলিউশন বলেন, কাউন্টার কু বলেন, ক্ষমতার বেদখল আবার করা, দখল বেদখলের যে লড়াই সেটা সবসময় ছিল, থেকেছে। কিন্তু একই সাথে এইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই যেটা এক্সিস্টিং বিপ্লব অভ্যুত্থান এটাকে আমার নাকি এটা আমার না। এই প্রশ্নটা খালি রাজনৈতিক সচেতনতা দিয়ে যারা ভাববেন তারা তো ভাববেন, কিন্তু সবাই রাজনৈতিক সচেতনতা দিয়ে ভাববে এইটা আমি অন্তত এক্সপেক্ট করি না। আমি মনে করি যে প্রত্যেকে তার জীবনকে দিয়ে ভাবে। এখন সেইখানে এটা ঠিক যে 15 বছরে আওয়ামী লীগ আমলে আন্দোলন দাবি দেওয়া এটাকে ভিক্ষাবৃত্তিতে পরিণত করা হয়েছে। আপনি যদি প্রেস ক্লাবে যান, আমরা যতদিন সমাবেশ করছি আমি দেখেছি শিক্ষকরা দিনের পর দিন শুয়ে আছেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মা আমাদেরকে এটা দেন। তো এখন এই যে এমপিও ভুক্তি, নন এমপিও শিক্ষকদের এমপিও ভুক্তির দাবি, তাদের দাবি দেওয়া, এমপিও ভুক্তদের সমস্যা, জাতীয়করণের সমস্যা, বেতন না পাওয়ার সমস্যা, মর্যাদা না পাওয়ার সমস্যা, আর শুধুমাত্র এক শিক্ষকদের দিকে তাকালেই এখন ওইটা অন্য দিক থেকে খুব সিগনিফিক্যান্ট যে একটা নেশনের শিক্ষা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। কারণ আপনি নেশন বিল্ডিং করবেন কী দিয়ে, তাকে সামাজিকীকৃত করবেন কী দিয়ে। আমাদের এই তরুণরা তারা কিভাবে তৈরি হচ্ছে, তারা পুরো জনগোষ্ঠী এবং একটা দেশের যে ভবিষ্যৎ হয়ে উঠবে তার মধ্যে যে মানে একটা ঐক্যবোধ, দেশপ্রেম, এটা তৈরি করবে তো শিক্ষা, তার সামাজিকীকরণও ঘটাবে শিক্ষা। এখন সেই কাজটি যার, সেটা কেবল পেশা নয়, কিন্তু মোর দেন পেশা, তার ওই মর্যাদা প্রতিষ্ঠা করা দরকার প্রাথমিক থেকে একেবারে সব পর্যায়ে পর্যন্ত। এখন এই আন্দোলনগুলোকে মানে শিক্ষকরা যেরকম অমর্যাদার শিকার হয়েছেন, এখনো হয়ে চলেছেন, সেইটা আমাকে রীতিমতো বিস্মিত করে যে এটা কী সব আর আজগুবি আলাপ আলোচনা করেন। যাদের এই দৃষ্টিভঙ্গি পরিষ্কার নাই যে আমি একজন শাসক, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, কিংবা আমরা একটা উপদেষ্টা, আমরা মন্ত্রী, আমলা বিরাট বিরাট জায়গায় বসে আছেন, কিন্তু আমার প্রাইমারি স্কুলের শিক্ষক মানে প্রেস ক্লাবের সামনে রোদে পুড়ে বৃষ্টিতে পুড়ে শুয়ে আছে, আমার তার প্রতি কোনো মানে মনোযোগ নাই, আমি তার সমস্যার সমাধান করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করছি না। দিনের পর দিন, বছরের পর আগের সরকারের কথা বলছেন, নট অনলি আগের সরকার, আপনি এবার আসি আমি আগের সরকার তো হয়েছে, গত 6 মাসের মধ্যে কোন দাবিটা আদায় হয়েছে আমাকে একটা দাবি দেখান। আমি নিজে বেশ কয়েকটি আন্দোলনের সাথে যুক্ত, যে কারণে আমি আন্দোলনকে ডিফেন্ড করছি। আমি বলছি না যে সব আন্দোলনের যৌক্তিকতা আছে, সবগুলো দাবি যৌক্তিক, কিংবা যৌক্তিক হলেও সেটা এখনই মানা সম্ভব। গভর্নমেন্টের কাজ কি? দাবি উত্থাপিত হচ্ছে, দাবিকে বিবেচনা করা, সেইটার মেরিট যাচাই করা, তার মধ্যে কোনগুলো বাস্তবায়নযোগ্য সেগুলোর ব্যাপারে উদ্যোগ নেওয়া। গভর্নমেন্ট তো আচ্ছা ভাই মানবো দেখবো বলে আপনি ছেড়ে দিলেন, তারপর 6 মাস কোনো খবর নাই, এটা তো হতে পারে না। তাহলে বলেন যে একজন শ্রমিক, একজন কৃষক, একজন কর্মচারী, একজন খেটে খাওয়া মানুষ, একজন মধ্যবিত্ত, সাধারণ নিম্নবিত্ত মান, সে ভাববে আছে এই অভ্যুত্থান আমাকে কি দিয়েছে? আমি তো বাজারে গেলে দ্রব্যমূল্য পাচ্ছি, আমি তো যানমালের নিরাপত্তা পাচ্ছি না, আমি তো ট্রাফিক জ্যামে দিনে ঘন্টার পর ঘন্টা বসে আছি। হ্যাঁ, রাষ্ট্র সংস্কার হবে, অনেক কিছু হবে বলে যে বড় প্রকল্পগুলো আছে তা কিন্তু ছোট ছোট জীবনের প্রতি মানুষের দৃষ্টিটা কি সেটা থেকে বোঝা যায়। তা আমি পরিষ্কারভাবে বলবো যে ধরনের অনেকে উপদেষ্টা হয়েছেন, অনেকে ডাবল ট্রিপল প্রমোশন নিয়েছেন, উপসচিব থেকে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে জয়েন্ট সেক্রেটারি, উপসচিব থেকে সচিব, আমরাই সবার আগে সুবিধা সিনিয়র সচিব, সব তো প্রমোশন হচ্ছে।
তাদের জন্য মহার্ঘ ভাতারও দাবি তারা করছেন, তো সেটা দাবি না, সেটা আন্দোলন নয়? কোথা থেকে এই অডাসিটি পান? যারা জবাব দিয়েছে আমাদের দেশের এই আমলারা, তাদেরকে আমরা প্রত্যেক দিন কাজের মধ্যে, আমি নিজে ঘোরাঘুরি করছি, আমি এই জন্য বলছি। তো সুতরাং আমি বলবো যে অনেক আন্দোলনের মধ্যে আমি যৌক্তিকতা পেয়েছি, অনেকগুলো আন্দোলনের মধ্যে উস্কানি ছিল, আর আন্দোলন একটা হলে পতিত ফ্যাসিস্টরা উস্কানি দেবে। এবং আপনি যদি আন্দোলনের দাবির প্রতি কর্ণপাত না করতে থাকেন এভাবে, তাহলে ওই আন্দোলনের উস্কানি সত্যি সত্যি একটা, যাকে বলে যে পায়ের তলায় মাটি পাবে। সুতরাং আপনি নিজেই কিন্তু উস্কানিকে কি বলে যে একটা সুযোগ করে দিচ্ছেন যে আপনি ওইখানে এটা নিয়ে করো, কারণ ওর তো যাবি, তার না খেয়ে থাকাটাকে আপনার তো গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। আপনি যে বলছেন যে তুমি 1 বছর না খেয়ে থাকো, অথবা তুমি খারাপ অবস্থার মধ্যে থাকো, অথবা তুমি যেখানে আসছো সেখানেই থাকো, আমরা পরের এই বছর আমরা খুব গুরুত্বপূর্ণ সময় ব্যয় করছি, এই একই কথা কি সকলের জন্য প্রযোজ্য হচ্ছে, সমানভাবে হচ্ছে? সেখানে কি কোনো বৈষম্য হচ্ছে? না, হচ্ছে। দ্যার ইজ এ ক্লাস ম্যাটার্স, এবং এই ক্লাস ম্যাটার্সটা খুব দ্রুতই পলিটিক্যাল ইফেক্ট ফেলবে। এই জন্য আমি বলবো যে আমাদের জনগণের যে দাবি দাওয়াগুলো আছে, সেই দাবি দাওয়াগুলোকে যৌক্তিকতা, মেরিট যাচাই করতে হবে, এবং তার মধ্যে যা এখনই বাস্তবায়নযোগ্য সেগুলো দ্রুত বাস্তবায়নের মধ্য দিয়ে এই জনগণকে এই জায়গায় যুক্ত করতে হবে যে এই অভ্যুত্থানে তুমি শুধু তোমার উপর দাঁড়িয়ে অভ্যুত্থান চলছে, ফলে অভ্যুত্থানের পক্ষের জনগোষ্ঠী দ্রুত পোলারাইজড হবে। তখন আপনি দেখবেন এই যে পতিত ফ্যাসিস্টরা এখন এইসব বক্তৃতা, মানে টুপ করে ঢুকে পড়া, তারপরে এই যে লিফলেট বিতরণ, কত কিছু দেখছি না, এইগুলো যে করতে পারছে এখনো বিকজ অফ জনগণ যে পাহারাদারির জায়গা ছিল সেইটা থেকে তারা ক্রমাগত বিচ্ছিন্ন হচ্ছেন। আজকে এদের সাহস কিভাবে হচ্ছে? এখনো পর্যন্ত বিচার শেষ হয়নি, তারা রাজপথে নেমে পুরো ন্যারেটিভ বদলে দিতে চাচ্ছে। তারা বলছে নাকি 3000 লোক মারা গেছে। মিথ্যা কথার তো একটা সময় সীমা থাকা দরকার। 3000 পুলিশ লোক মারা গেছে, আর এগুলো গুলি তারা করে নাই, এগুলো সব আমরা নিজেরা করেছি। এই যে মিথ্যাচারের ন্যারেটিভ দাঁড় করা যাচ্ছে, তো গণপ্রতিরোধ হওয়ার কথা, সেই জায়গাটাতে হচ্ছে না, কারণ হচ্ছে জনগণকে আমরা এখনো যুক্ত করতে পারিনি। আমি দর্শক সারির থেকে একটু প্রশ্ন নিয়ে আসতে চাই, কে করতে চান এখান থেকে? আমি একটা আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। জি, আমার নাম হচ্ছে আমিনুল ইসলাম, আমি সরকারি তুমি কলেজের শিক্ষার্থী, গণিত বিভাগ, 3rd ইয়ারে, 2021 সেশন। আমার প্রশ্নটা হচ্ছে স্যারের কাছে, প্রথম প্রশ্নটি সেটি হচ্ছে, স্যার বলেছিলেন যে তিনি প্রথমেই শুরু করলেন যে তিনি আন্দোলন একটাকেও যৌক্তিক মনে করেন না। আমার প্রশ্নটা স্যারের কাছে যেইটা, যে আপনি আন্দোলন যৌক্তিক মনে করছেন না, তাহলে আপনি কোন ওয়েতে আসলে মানুষের অধিকার যে আছে বা মানুষ যা চাওয়াটা সেটা জানতে পাবেন, সেই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আপনি একটা কথা বলছিলেন যে মানে কথিত যে ফেসিস্ট তারা এখানে ইন্ধন দিচ্ছে এবং এটি আপনি নিশ্চিত করেছেন, কিন্তু এমন কোনো আসলে আন্দোলনের প্রেক্ষাপটে এমন কোনো কিছু আসলে দেখা যায় নাই। বিশেষ করে আমাদের তিতুমির কলেজে যে আন্দোলনটি, এটির মধ্যেও কোনো এরকম তথ্যপ্রমাণ পাওয়া যায় না, কিন্তু সেটাকে বিভিন্ন প্রিন্ট মিডিয়া বা বিভিন্ন অনলাইন পোর্টালে চালিয়ে দেওয়া হচ্ছে যে এরা ছিল, কিন্তু আসলে কোনো প্রমাণ নেই। সেই প্রমাণ না থাকা সত্ত্বেও কীভাবে চালিয়ে দেওয়া হচ্ছে, এইটা কি আসলে রাষ্ট্রপক্ষে কোনো ইন্ধন কিনা, সেইটা আপনি কীভাবে বিবেচনা করবেন? ধন্যবাদ আপনাকে। মানে আমি আশা করি আপনি মনে করতে পারবেন আমি কি বলেছি। আমি প্রচুর দাবি দাবার যৌক্তিকতা আছে বলেছি, কিন্তু আন্দোলনগুলোর যৌক্তিকতা নেই বলেছি। সাকিব ভাইয়ের সাথে আমাদের, মানে সাকিব ভাই যেটা বলছেন সেটা হলো এখন বা এই যে সরকার দায়িত্ব নেওয়ার 7 দিনের মধ্যে 5 দিনের মধ্যে কী কী ঘটেছে আমরা দেখেছি, এগুলোর যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। বা আরও দীর্ঘ সময় একটা সরকার যে পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে, সে কারণে বলছিলাম যে সেই ওই সময় মুভমেন্টগুলো যৌক্তিক না। দাবির যৌক্তিকতা আছে, এটা নিয়ে দ্বিমতের কিছু নাই, এবং আমি এই কথাটা আগেও বলেছি। সো আমার পয়েন্টটা হচ্ছে যে সরকারটা নিজের অন্তত জায়গাটা একটু ঠিকঠাক করার চেষ্টা করছে, এবং এটা তো আমাদের সরকার, এটা শেখ হাসিনা সরকার না। আমরা মুভমেন্ট করেছি এবং একটা ধ্বংসস্তূপের উপরে এসে যে সরকারটা বসেছে, তার প্রশাসনিক নিয়ন্ত্রণ, পুলিশ বলে কিছু থানায় ছিল না, তাদেরকে আনা, এমনকি 2-3-4 মাস পরও কি পুলিশ, বা আজকে 6 মাস পার হচ্ছে, আপনারা খোঁজ নিয়ে দেখবেন পুলিশ গ্রামীণ এলাকায় একটু দূরে একটা আসামি ধরতে যেতে পারে না। তারা ইনসিকিউর ফিল করছে এখনও। আমি এমন শুনেছি রাজনৈতিক নেতাকে বলছেন যে আপনার কিছু লোকজন রাখেন, আমি ওখানে একটু যাব ওই গ্রামে, এইরকম আমি নিজে যাকে বলা হয়েছে তার কাছ থেকে শুনেছি। সো 6 মাস পরে যখন আজকে এই পরিস্থিতিতে আন্দোলনগুলো, সব রকম আন্দোলন নিয়ে একসাথে যাওয়া, এবং আমি একটু খোলাখুলি বলতে চাই, আসলে সবাই আন্দোলন নিয়ে অল আউট নেমেছে, কারণ সবাই দেখেছে সরকার এখন দুর্বল আছে। টেকনিক্যালি যদি চিন্তা করি, কারো কাছ থেকে দাবি আদায়ের বেস্ট অপশন কখন,
যখন উনি দুর্বল অবস্থায় থাকেন। তো সরকারের এই দুর্বলতা বিভিন্ন ক্ষেত্রে প্রকাশিত হয়েছে বলে আন্দোলন বা দাবি দেওয়া হয়েছে। নট অনলি দ্যাট, এই দুর্বলতার কারণে অপরাধও হয়েছে, মাজার ভাঙা হচ্ছিল, 80টা মাজার ভাঙা হয়েছে। কেন? কারণ সরকারকে দুর্বল পেয়েছে, সরকার একটা মাজার ভাঙার পর অ্যাকশনস নেয়নি। সো ওই পয়েন্টে বলছি, সাকিব ভাইয়ের সাথে একটা জিনিস যোগ করতে চাই, আমি একমত যে সরকার কিভাবে এগুলো ডিল করতো ওতে ভুল আছে। মানুষকে কনভিন্স করে বলা যে আমরা আসলে এই কারণে এখন পারছি না, এই মুভমেন্টগুলো না থাকুক, আমাকে এইটুকু সময় দেয়া হোক, এটা বলা, বা সাকিব ভাই যেটা বলছেন যেগুলো এই মুহূর্তে সরকার করতে পারে সেগুলো করা। আর এই যে সচিবদের কথা আসলো, নিশ্চিতভাবেই সমস্যা আছে, সচিব মানে সরকারি কর্মচারী, আমরা সেটারও খুব সিরিয়াসলি প্রতিবাদ করেছি। তো মোদ্দা কথাটা এই জায়গায়, সরকারটাকে ফাংশনিংয়ের আগেই আমরা আমাদের দাবি দেওয়া, আমাদের চাওয়া, আমাদের অনেক এক্সপেকটেশন ছিল শেখ হাসিনা চলে যাওয়ার পর আমরা সব কিছু খুব সুন্দর হয়ে যাবে, বাস্তবতা তো তা ছিল না। সেই প্রেক্ষাপটে আসলে কথাটা বলেছি। আরেকটি প্রশ্ন আমি নিতে চাচ্ছিলাম। আমি একটু অ্যাড করবো এখানে। ব্যাপারটা হচ্ছে আমাদের তিতুমির ক্লজের যে দাবিটা, স্যার যেটা বললেন যে হচ্ছে সরকারকে ডিল করার, মানে এই যে দাবিগুলো ডিল করার বা তারা চাচ্ছে এটা ডিল করার প্রসিডিউরটা হয়তো বা অন্যরকম ছিল। তো আমি পার্সোনালি এটার সঙ্গে যুক্ত ছিলাম এবং আমি যখন হচ্ছে এই ফাইলটা নিয়ে যাই সচিবালয়ে, তখন এটা জমা দিয়ে আসি। আমরা একই দিনে হচ্ছে সচিবালয় এবং হচ্ছে ইউজিসি এবং হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এটা জমা দিই ফাইলটি, এবং আমাদের ফাইলটি ছিল 94 পেজের একটা ফাইল ছিল, আমাদের প্রতিবেদন সহ, আমাদের যৌক্তিকতা সহ। তো যখন আমরা ফাইলটা জমা দিই, তার 1 মাস পরবর্তী সময়ে আমরা যখন জানতে যাই যে কেন আমাদের রিপ্লাইটা দেওয়া হলো না, যে আমরা তো বলছি আমাদের এটা যৌক্তিক, তাহলে রাষ্ট্র আমাদের দেখাবে যে এটা যৌক্তিক না, তাহলে আমরা থেমে যাব। আমাদের টেন্ডেন্সিটা এরকম ছিল। তো রাষ্ট্র আমাদেরকে এটা দেখায় নাই এবং আমাদেরকে এটা ইনফর্মও করে নাই যে হচ্ছে আমরা এটা নিয়ে ডিল করতেছি। এবং 1 মাস পরে যখন আমরা গেলাম, তখন তারা বলল যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে ওই 94 পেজের ফাইলটি হারিয়ে গেছে। তাহলে রাষ্ট্রের সচিবালয় থেকে যদি একটি ফাইল হারিয়ে যায়, এটা মানে যারা দায়িত্বশীল আছেন তাদের কি মানে দায়িত্বহীনতার প্রকাশ পায় কিনা, এবং তারা আসলে কিভাবে রাষ্ট্রকে চালাবেন তাদের উপর প্রশ্ন উঠে কিনা, এই বিষয়ে আপনি কি বলবেন? একদম তাই, আমি আপনার সাথে এটা শতভাগ একমত। সেটা হচ্ছে, এটা ভয়ঙ্কর কথা, এই তথ্য আমি জানতাম না। মানে আমার রাষ্ট্রের নাগরিক, আপনি যখন দায়িত্বে আছেন, নিশ্চিত করেছেন আমাদের যুগ্ম সচিব নুরুজ্জামান স্যার নিজে। আচ্ছা, আপনি যখন রাষ্ট্রের দায়িত্বে থাকেন অযৌক্তিক দাবিও উত্থাপিত হবে, কোনো সন্দেহ নাই। এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি খোলাখুলি কথা বলতে পছন্দ করি, আপনাদের দাবিটাকে আমি যৌক্তিক মনে করি না। কিন্তু আপনি ওটাও চাইতে পারেন সরকারের কাছে, রাষ্ট্রের কাছে, এবং রাষ্ট্রের দায়িত্ব আছে। আপনি যেটা বললেন যে আপনি আপনার যুক্তি দিয়েছেন, এরপর আপনার যুক্তি, আমরা দেখলাম যে শিক্ষা উপদেষ্টা তার শেষ মুহূর্তে এসে এক ধরনের যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন। আপনাদের সাথে বসে যুক্তি দিয়ে বুঝিয়ে বললে সম্ভবত আপনাদের এই ক্ষোভটা হতো না। আর ফাইলই যদি হারিয়ে যায়, আপনাদের যে দাবি দেওয়া যে এবং যুক্তির যে ফাইল, এটা ভয়ঙ্কর কথা, এটা ভয়ঙ্কর রেসপন্সিবিলিটি ডেফিনেটলি। আন্দোলন আমরা করব, বাংলাদেশের প্রেক্ষিতে অনেক কিছু আমরা আসলে আন্দোলনের মাধ্যমে অর্জন করতে পেরেছি। তবে সে আন্দোলনকে আমাদের জনসমর্থিত কিনা সেই বিষয়টা একটু দেখা প্রয়োজন কিনা। কারণ দেখা যাচ্ছে, যদি আমি বলি, আজকে সকাল 11টা নাগাদ পর্যন্ত একটা ফেসবুক পেজের জরিপে আমরা দেখতে পেয়েছি যে আমাদের হচ্ছে 1000 জনের মতো জরিপে অংশগ্রহণ করেছে। সেখানে হচ্ছে প্রায় 900 জনই মানে তিতুমিরের স্টুডেন্ট, তারা চাচ্ছে যে তারা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে, বাট বাকি 10 জন চাচ্ছে যে তারা একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করবে। সেক্ষেত্রে তাদের যে এই আন্দোলনটা, তাদের স্টুডেন্টরা কি তাদের সমর্থিত আছে কিনা সেই বিষয়টা দেখা উচিত কিনা। তিতুমির কলেজের প্রশ্নটি নিয়ে কিন্তু সিরিয়াস একটা ডিবেট আছে। তিতুমির কলেজের ছাত্রদের একাংশ তারা দাবি তুলছে যে না, এটা ইউনিভার্সিটি করতে হবে তিতুমিরকেই। আবার এটা স্পষ্ট ধরুন মতামত আছে যে তাহলে 337টি না কয়টি যেন সরকারি কলেজ আছে, সবগুলিতে এই দাবি নিয়ে আসবে, তাহলে আমরা 400 ইউনিভার্সিটি করব? এটা একটা বড় প্রশ্ন। কিংবা আপনি যদি স্রেফ পুরনো কলেজ হিসেবেই ধরেন তিতুমিরের চাইতেও যারা পুরনো বড় বড় কলেজগুলো আছে, তারা তো এটা বলতে পারে আমাদেরটা না কেন। তাহলে এইটা একটা বড় যুক্তি হিসেবে আছে। তাহলে অল্টারনেটিভ সমাধানটা কি, তাই না? এই 7 কলেজ কি প্রেক্ষাপটে এসছে এবং সেইটা যে জটিলতাগুলো তৈরি করলো, তাহলে এইটার একটা সমাধানের জন্য যে আমি বললাম ম্যানুভারিং দরকার, অর্থাৎ সংশ্লিষ্ট পক্ষগুলোকে একটা যৌক্তিক আলাপ আলোচনা, একটা যাকে বলে যে আন্তরিক আলাপ আলোচনা দরকার। গভর্নমেন্ট যেটা করতে পারত যে একটা কমিটি তৈরি করতে পারত, যে কমিটিতে মানে ধরেন ইভেন পলিটিক্যাল জায়গা থেকেও মানে যারা এটা নিয়ে কথা বলতে চায়, কাজ করতে চায়, ছাত্রদের সাথে ভালো যোগাযোগ রাখতে পারে, সেরকম পক্ষকে দিয়ে তাদের সাথে একটা ভালো ম্যানুভারিংয়ের ব্যবস্থা করতে পারতো, যে আলাপ আলোচনা করে যুক্তি তর্ক দিয়ে তাদের তো এর বাইরেও আরও অনেকগুলো দাবি আছে, সেগুলো মিট আপ করা যায় কিনা। তো এইটা হচ্ছে একটা পদ্ধতি। কিন্তু আপনি বললেন যে এটা যেমন মানে ব্যাপার, আপনি যখন আমি তো বলবো যে আমাদের দেশের শ্রমিক কর্মচারীর দাবির কথা। এখন যদি শ্রমিক নামে আমার বকেয়া বেতন চাই, তো তার বকেয়া বেতন দেবেন না, আপনি বলবেন অনেক সমস্যা আছে, হবে না। আন্দোলনের ন্যায্যতা আছে কিনা
সেখানে পয়েন্টটা কি সেইটা আমার তুলে ধরা দরকার। সেই পয়েন্ট যদি আমি মেনে নেই, তারপরে যদি কেউ আন্দোলন করে, তখন বুঝতে হবে যে এরা আসলে ষড়যন্ত্র করছে, তখন তাকে যে ব্যবস্থা নেওয়ার সেটা ব্যবস্থা নিতে হবে। এই জায়গাটাকে আপনার পরিষ্কার করা দরকার। এই পার্থক্য রেখা না করলে আমাদের অভ্যুত্থান দুর্বল হবে। আমরা এই পর্যায়ে একটা ছোট বিরতি নিয়ে আসতে যাচ্ছিলাম। দর্শক, ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপল একটা ছোট্ট বিরতি নিচ্ছে, ফিরছে একটু পর, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপল। আমরা কথা বলছিলাম অন্তর্বর্তী সরকারের 6 মাস এবং এই সময়ে যে বিভিন্ন আন্দোলন হয়েছে সেসব বিষয় নিয়ে। আমরা আবারও আলোচনার বিরতির পরে প্রশ্ন নিয়ে আসতে যাচ্ছিলাম দর্শক সারি থেকে, তারপর আলোচনা শুরু করবো। জি, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। আমি মোহাম্মদ আতিফুজ্জামান শুভ, আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমের একজন শিক্ষার্থী। তো আমি প্রথমেই বলতে চাই, জুনায়েদ সাকিব ভাই যে বললেন যে আমাদের বর্তমান যে সরকার আছে ওই সরকারের অনেক ফাঁক ফোকর রয়ে গেছে, যে কারণেই আসলে এত আন্দোলন করার মানুষ সুযোগ পাচ্ছে। তো আমি ওনার সাথে একমত, এবং এই কারণে একমত যে আমার মনে হয় বর্তমান যে সরকার আছে এবং তাদের যে উপদেষ্টা আছে, ওই জায়গায় যদি কোনো রাজনৈতিক ব্যক্তি যদি উপদেষ্টা হিসেবে থাকতো, তাহলে এই যে বিষয়গুলা বিভিন্ন মানে জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে সেটা খুব ভালোভাবে ওনারা হ্যান্ডেল করতে পারতেন। বুঝেছি। এর ওপাশ থেকে কোনো মতামত? এখানে সাংবাদিকরা রয়েছেন, মাইকটা একটু পেছনে দিবেন। জি, আচ্ছা, আমার নাম জসিম উদ্দিন, আমি সিনিয়র রিপোর্টার, ঢাকা পোস্টে কাজ করি। জি, আমি বেসিক্যালি ক্রাইম রিপোর্টিং করি। তো এই আন্দোলন, এই যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছে, এটা আমি কাছাকাছি থেকে দেখেছি আর কি। তো 5 আগস্টের পরে যেটা হয়েছে, প্রথম আন্দোলনটা করেছে কিন্তু পুলিশ রাজারবাগে। সেইটা সরকারের পক্ষ থেকে, পুলিশ বাহিনীর পক্ষ থেকে শুরুতে সেটা ডিল করা গেছে, কিন্তু পরবর্তীতে তার কয়েকদিন পরে 13 বা 14 আগস্টের দিকে পুলিশ সদর দপ্তরের সামনে কিন্তু চাকরিচ্যুত পুলিশ সদস্যরা বিগত সরকারের আমলে তারা আন্দোলনে আসে। তো ওই সময় আমি ওই দিন সারাদিন ছিলাম ওখানে আন্দোলনের সময়। তো পুলিশের পক্ষ থেকে যে প্রতিনিধি দলটা এসে তাদের সাথে কথা বলেছেন, তারা কিন্তু একটা কমিটমেন্ট করেছেন, কথা বলেছেন যে আমরা আপনাদের দাবি দেওয়াগুলো শুনছি, পরে এই জিনিসগুলো আমরা দেখব, একটা সময়ের মধ্যে তারা জানাতে চাইছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই সময়ের মধ্যে তারা কোনো একটা সমস্যার সমাধান কিন্তু করতে পারেনি, যে কারণে আমার কাছে মনে হয়েছে যে তারা যে দাবি নিয়ে ওই সময় পুলিশ সদর দপ্তরের সামনে গিয়েছিলেন, সেম সেই সমস্যাটা নিয়ে আবার সচিবালয়ে এসেছেন তারা। সর্বশেষ কয়েকদিন তো তারা আন্দোলন করলেন। তো আসলে সরকারের ডিলিংসের জায়গাতে একটি সমস্যা হচ্ছে। সরকারের প্রেস উইং থেকে বলছে যে তারা এটাকে রাজনৈতিক সরকারই বলছেন, কিন্তু তারা রাজনৈতিকভাবে সমস্যাগুলো ডিল করতে পারছেন না। সর্বশেষ তিতুমিরের যে আন্দোলন আমি দেখছি, আমি গত যেদিন আন্দোলন শেষ হলো তার আগের দিন সারাদিনকার যে ভোগান্তি, এই ভোগান্তি নিয়ে আমি একটা রিপোর্ট করতে গিয়ে আমার নিজেরও খুব খারাপ লেগেছে যে পুরো ঢাকা, মহাখালী অবরোধ হওয়ার কারণে পুরো ঢাকা শহর বলা যায় স্থবির হয়ে গেছে। অ্যাম্বুলেন্স চলতে পারছে না, ইজতেমা চলছে, দূরপাল্লার যানবাহনের যাত্রীরা রাস্তায় লাগেজ নিয়ে চলাচল করতে হচ্ছে। কিন্তু এইটা যদি তিতুমির কলেজের যারা আন্দোলন করছে তাদের সাথে যদি কথা বলা যেত, সরকারের পক্ষ থেকে কেউ আসছে, এসে ওখানে তাদের সাথে কথা বলেছে, এরকমটা কিন্তু আমরা দেখি নাই। শুধু ওই গোয়েন্দা সংস্থার লোকজন বা কোনো একজন প্রতিনিধিকে পাঠাই দিয়ে কথা বলা, এবং ইবতেদায়ী শিক্ষকরা যে আন্দোলনটা করছে শাহবাগে আমরা যেটা দেখলাম, এইটাতে আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে একটা হালকা ডিলিংস করার চেষ্টা করা হয়েছে। গণমাধ্যমে ভিডিও ফুটেজ, ছবি আসার পরে কিন্তু সরকারের যে চেষ্টাটা সেটা কিন্তু ভেস্তে গেছে এবং বিতর্কের সমালোচনার মুখে পড়তে হয়েছে। বুঝেছি আপনার মত। কিন্তু মিনিস্ট্রি থেকে পরবর্তীতে কিন্তু আমরা শাহবাগে গিয়ে কারোর সাথে কথা বলতে দেখিনি, কোনো উপদেষ্টাকে আসতে দেখিনি, বরঞ্চ শিক্ষক প্রতিনিধিদেরকে সচিবালয়ে যাইতে হয়েছে। এই জায়গাগুলোতে আমার মনে হয় যে সরকারকে আরো সফটলি হ্যান্ডেল করা সুযোগ ছিল। সাকিব ভাই, একজন বলছিলেন যে রাজনৈতিক দলের কেউ যদি উপদেষ্টা পরিষদে থাকতো তাহলে কি ভালো হতো নাকি, এবং সরকার জিনিসগুলোকে রাজনৈতিকভাবে ডিল করতে পারছেন, এই ব্যাপারে কি আপনি একমত নাকি? উনি যে না, দেখুন, এই সরকারের তো রাজনৈতিকভাবে ডিল করার অভিজ্ঞতাই নেই, কতটা
তাদেরকে আপনি এই জন্য দায় দিতে পারবেন, সেটা তো একটা প্রথমেই প্রশ্ন করার মতো আছে। কারণ সরকার তো ওই ট্রেডিশনাল রাজনৈতিক সরকারের মতো না, তারা একটা অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের জন্য এসেছেন, তাদের কতগুলো অগ্রাধিকার ভিত্তিক কাজ আছে। এখন যেহেতু তাদের একটা মোটামুটি নির্দিষ্ট সময়ে, মানে যেটা ধরে নেওয়া যাচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর মাসে, লেটেস্ট হচ্ছে ডিসেম্বর মাসের নির্বাচন, আমি যদি ওইটাকে ধরে তাহলে তাদের 1.5 বছরের মতো সময় তারা দায়িত্ব পালন করছে। এখন এই 1.5 বছর তো দৈনন্দিন কাজগুলো করতে হবে, তাই না? রাষ্ট্রটা তো প্রতিদিন পরিচালনা করতে হচ্ছে, মানুষের সমস্যার সমাধান করতে হচ্ছে, এবং যেহেতু সে কারণেই তাদের একটা পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি দরকার। অর্থাৎ আমি একটা সমস্যাকে রাজনৈতিকভাবে কিভাবে দেখি এবং কিভাবে তার সমাধান করি, সেইভাবে তার সমাধান করার জায়গাটাকে দেখতে হবে। এবং তার মধ্যে আরেকটা বড় বিষয় হচ্ছে যে মানুষের দৈনন্দিন যে তার অসন্তোষ, কোন ব্যাপারে সে কী ধরনের সংকটের মুখোমুখি হচ্ছে, সেইটাকে বিবেচনায় রাখতে হবে। কারণ আপনি যত ভালো কাজই করেন, মানুষ প্রাত্যহিকভাবে যদি প্রতিদিন অসন্তুষ্ট হতে থাকে, আপনার ভালো কাজের ফলাফল 6 মাস কিংবা 1 বছর পরে আসবে, ওইটা মনে রেখে সে তার এই অসন্তুষ্টি থেকে বেরিয়ে যাবে না। ফলে এই যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা দরকার, সেটা এই সরকারের দিক থেকে কিন্তু আমরা পুরোটা প্রত্যাশা করলে হবে না। এই কারণে আমাদের দিক থেকে আমরা প্রথম থেকে প্রস্তাব করেছি একটা ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল করা দরকার, জাতীয় রাজনৈতিক কাউন্সিল করতেন, যেখানে পলিটিক্যাল পার্টিগুলোকে তারা থাকবে, সেখানে শিক্ষার্থীদের প্রতিনিধিরা থাকবে, সেখানে শ্রেণী পেশার প্রতিনিধিরা থাকবে। সরকার তাদের সাথে সময় মতো বিভিন্ন বিষয় নিয়ে কেবল বসতেন তা নয়, এমন তো তারা বলছেন যে একটা ঐকমত্যের কাউন্সিল করবেন, মানে আপনাদের মতামত শুনবেন, রাজনৈতিক ঐকমত্যের কমিশন করবেন মতামত শোনার জন্য। দুটো ভিন্ন জিনিস। আমি বলছি যে একটা হচ্ছে রাজনৈতিক উত্তরণের কাজ, যেখানে সংস্কার আছে, কিভাবে এটা হবে না হবে, কতগুলো আমরা ঐকমত্য হব, ইলেকশন কিভাবে, এগুলো নিয়ে আলোচনা। আর হচ্ছে দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা, এই যে সরকার প্রশাসন পুনর্গঠন করছে, তার বিভিন্ন বিষয়ে পলিসি নিচ্ছে, বাস্তবায়ন করছে, সেই সব প্রশ্ন, কোন দাবি দেওয়াটা ঠিক বেঠিক, এটা রাজনৈতিক দল, শিক্ষার্থী, শ্রেণী পেশার সকল অংশীজনদের সাথে আলাপ আলোচনা। তার জন্য একটা কাঠামো থাকলে, যদি অন্তত 15 দিন অন্তর একটা করে বৈঠক হতো, তাহলে সেখানে একটা নানা মতামত দেওয়া যায়। শুধু মতামত নয়, যেমন ধরেন এই ধরনের ইস্যুতে আপনি যদি কোনো একটা কমিটি গঠন করে দায়িত্ব দিয়ে দিতে চান যে এই 5 জন মিলে এই প্রবলেমটা সলভ করুক, তারা দেখুক, তারা সুপারিশ দিবে গভর্নমেন্টকে, তো সেই দায়িত্বটা আপনি যখন দেবেন, তখন তাদের মধ্যেও কিন্তু আপনি ওই প্রতিনিধিত্বটা নিতে পারেন যে আপনারা এটাতে যুক্ত হন। কারণ এই সরকারকে তো আমরা সমর্থন দিচ্ছি, তা আমাদের সমর্থনটা মানে কি? আমাদের সমর্থন দেওয়ার তো আসলে কার্যত কোনো জায়গা নেই সরকার যদি সমর্থন সলিসিট না করে। আপনি খেয়াল করে দেখেন 6 মাসের মধ্যে রাজনৈতিক দলগুলোর দৃশ্যমান মনে হচ্ছে যেন সরকারের সাথে একটা বেশ দূরত্ব তৈরি হয়ে গেছে, এবং এটা আমরা বিরোধী দল, সরকার হচ্ছে সরকার, এই জায়গাটা যে তৈরি হচ্ছে, এটা যদি আরও দিন যায়, মানুষের বিক্ষোভ যদি আরও বাড়তে থাকে, তাহলে পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়াবে? অথচ এই সরকার তো আমাদের প্রতিপক্ষ নয়। ফলে সেই দিক থেকে আমি মনে করি যে এই সরকার রাজনৈতিক উপদেষ্টা থাকলে ভালো হতো, মন্দ হতো, আর একটা আলোচনা। আমি মনে করি যে যা হয়েছে সেটাই তো আমরা বলেছি, এমন তো নয় যে এটা আমাদের মতামতের বাইরে হয়েছে। আমরা তো রাজনৈতিক দলের সরকার গঠন করার জন্য আমরা পজিশন নেইনি, আমরা বলেছি একটা মোটামুটি নির্দলীয় অন্তর্বর্তী সরকার হবে। তার মধ্যে শিক্ষার্থীরা একটা অগ্রণী ভূমিকা পালন করেছে, তাদের প্রতিনিধিত্ব ছিল, দ্যাটস অল রাইট। কিন্তু এইখানে তারা যে রাজনৈতিক দলগুলোর সমর্থন পেয়েছে, তাদের সাথে যে ঘনিষ্ঠ যোগাযোগ এবং তাদের কাজে লাগানোর যে জায়গা, সুযোগ এই সরকারের ছিল, আমি এখনও আছে মনে করি, সেটা তারা কাজে লাগায়। আমি একটু জনাব জাহিদুর রহমানের কাছে যেতে যাচ্ছিলাম, এই অন্তর্বর্তী সরকারের 6 মাসকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এবং আরেকটি ব্যাপার আমরা জানতে পারলাম যে ছাত্ররা এখন জনমত নিচ্ছে যে রাজনৈতিক দল নিয়ে তাদের ভাবনা কি। এতক্ষণ সরকারের পক্ষে অনেক কথা বললাম যে খুবই ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে একটা সরকার কাজ করছে। 6 মাস পর এসে আমি বলি যে যে জায়গায় এই সরকারটা যেতে পারতো এই 6 মাসে, তার কাছ থেকে অনেক অনেক পেছনে পড়ে আছে, এবং সরকার বহু ক্ষেত্রেই মিসহ্যান্ডলিং করেছেন, এবং তার এফিসিয়েন্সি যতটুকু দেখাতে পারতেন সেটুকু পারেন নাই। উনি একটা উদাহরণ দিই, ধরুন বাজারের কথা সাকিব ভাই বললেন, মূল্যস্ফীতি সহজে কমানো যাবে না, এটা আমি বলছি, সোজাসাপটা বলছি। আমরা যদি কেউ অর্থনীতির বেসিকটা জানি, 6 মাসে যে মূল্যস্ফীতি ছিল এটা কমার কোনো কারণ নেই, ফুল স্টপ। এই নিয়ে আলোচনা আমি করতে পারি। আপনি সিন্ডিকেট ভাঙার কথা বলছেন, অলিগোপলি 4-5টা কোম্পানির ভোগ্যপণ্যে আছে, আপনি রাতারাতি এটা কমাতে পারবেন না। আমাদের একজন উপদেষ্টা বলেছেন বিশেষ ক্ষমতা আইনে তাকে জেলে নিয়ে যাব, বাজার আরও খারাপ হবে। কিন্তু আপনি যেটা করতে পারতেন, আমার অভিযোগ ওই জায়গায়, আপনি টিসিবি ট্রাক, ওএমএসের যে চাল বিক্রিগুলো অনেক বাড়াতে পারতেন। কিন্তু আমরা অনেকে হয়তো জানি না, টিসিবি ট্রাক কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, যেদিন ভ্যাট দিলেন সেদিন বন্ধ হয়ে গেছে। ওটা করতে তো আপনাকে কেউ বাধা দেয় নাই। আমি
যতদিন টিসিবির ট্রাক ছিল তখনও তার পেছনে শেখ হাসিনার আমলের মতো লাইন দেখেছি, অথচ আমাদের ট্রাক আরও অনেক বেশি থাকতে পারতো। এইটুকু তো এফোর্ট সরকার করতে পারতো। সব সরিয়ে রাখি, যেই মানুষগুলো শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার জন্য প্রধান রোল প্লে করলো, সেই মানুষগুলোর চিকিৎসা আমরা নিশ্চিত করতে পারি না। আর কিচ্ছু লাগবে না, শুধুমাত্র এই একটা ফ্যাক্টর বলে যে এই সরকারটা কত ইনএফেক্টিভ, ইনএফিশিয়েন্ট। এই দুদিন আগেও তারা রাস্তায় নামলেন, রাস্তায় নেমে এসব করতে হলো। এবং আমি প্রধান উপদেষ্টাকে কোট করতে চাই, তিনি কিছুদিন আগে একজন সম্পাদকের সাথে ইন্টারভিউতে স্বীকার করছেন যে আমলাতান্ত্রিক জটিলতাকে মূলত উনি দায়ী করছেন, যে এটার জন্য হয় নাই। তো এই কাজটা যদি সরকার করতে না পারে, সবচেয়ে প্রায়োরিটির কাজটা, ইভেন আমি এভাবে বলি, এই কাজটা ঠিকঠাক করার জন্য যদি ইভেন আপনার কিছু অপচয়ও হয়, ডু দ্যাট, কিন্তু কাউকে প্রশ্ন করার সুযোগ দেওয়া যাবে না, ওটাও পারেন নাই। এরকম নানা ক্ষেত্রে নানা রকম ব্যবস্থা আপনি নিতে পারেন এবং আপনি আপনাকে দুর্বল হিসাবে প্রকাশ করেছেন। আমি একটু আগে বলেছি মাজার ভাঙার কথা, এবং সরকার মানে আমাদের এই সরকারের বিরুদ্ধে বা এই মুভমেন্টের বিরুদ্ধে যে ক্যাম্পেইন হচ্ছে, বিশেষ করে ইন্ডিয়ার হয়ে, যে এটা একটা জঙ্গিরা, ইসলামিক জঙ্গিরা দখল করে নিয়েছে, তার সাথে সাপোর্ট করার মতো কতগুলো ন্যারেটিভ যে তৈরি হয়, মেয়েদের ফুটবল খেলা খেলতে দেবো না, অভিনেত্রীরা দোকান উদ্বোধন করতে যাচ্ছে, আপনার কেউ যেগুলো তো অ্যাকশন নিতে হবে, আপনি অ্যাকশনগুলো নেন নাই। যখনই এটা করতে পারছেন না, আপনি আরও এই ধরনের কাজ হওয়ার পথ খুলে দিচ্ছেন। সো এসব জায়গায় তো কাজ করা যেত, এগুলো যখন পারছেন না, তখন আমি আসলে মনে করি এই পর্যায়ে এসে এই সরকার খুবই দুর্বল। এবং সাকিবের সাথে আমি একটা জায়গায় খুব সিরিয়াসলি একমত, সেটা হলো আপনি সংস্কারের মতো বিরাট কিছু করবেন, কিন্তু আপনি ডে টু ডে লাইফের মানুষের সমস্যা মেটাবেন না। আমি এভাবে অনেক সময় বলেছি যে মানুষটা 3 ঘন্টার মতো টিসিবি ট্রাকের পেছনে লাইন দেয়, এখানে খুবই ইয়াং স্টুডেন্টস আছে, আপনারা কি জানেন যে কত টাকা বাঁচে তাতে? পণ্যের উপরে ভ্যারি করে 250 থেকে 300 টাকা কম মূল্যে সে পায়। তার জন্য 3 ঘন্টা 4 ঘন্টা ট্রাক আসার আগে দাঁড়ায়, 1-1.5 ঘন্টা, ট্রাক আসে, তারপর আবার 1-1.5 ঘন্টা, এবং কেউ কেউ পণ্য পায় না, পণ্য শেষ হয়ে যায়। সো 250 টাকা বাঁচানোর জন্য এত ঘন্টা রাস্তায় যে মানুষটা দাঁড়ায়, সেই মানুষটার মাথায় আসলে সংস্কার এগুলো আসলে খুব ভালো মতো কাজ করবে না। সরকারকে এই ব্যাপারগুলো সিরিয়াসলি দেখা দরকার। মানুষের এই জনজীবনের সংকট খুব স্বাভাবিকভাবেই। আওয়ামী লীগ চলে যাওয়ার পর কিন্তু একটা পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি হয়েছে এবং আমাদের কাছে একটা ঝুঁকিও আছে। আমি এভাবে বলি, আমি বিএনপির অনেকের সাথে টক শোতে সামনাসামনি বলেছি যে এখন একটা নির্বাচনে বিএনপি ব্রুট মেজরিটি পাওয়ার সম্ভাবনা আছে, এমনকি পরের নির্বাচনটাও ফেয়ার ইলেকশনেও তা জিতে যাওয়ার সম্ভাবনা আছে। এটা কোনো পলিটিক্যাল ভালো সিচুয়েশন না। আমাদের এমন দল থাকতে হবে যারা কাউন্টার ব্যালেন্স করবে, চ্যালেঞ্জে ফেলবে। সো যত দল তৈরি হবে তারা রাজনীতির মাধ্যমে যত ভালো করেন। আমি স্টুডেন্টদের সম্পর্কে একটা জিনিস একটু স্মরণ করিয়ে দিতে চাই। ওই যে আসামে অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন, আসুর একটা মুভমেন্ট ছিল 79 থেকে 85 পর্যন্ত। তারা এই বাঙালিদের যাতে ঠিকঠাক মতো ওখানে গিয়ে মেজরিটি না হয়ে যায়, তারা আন্দোলন করলো, সফল হলো, স্টুডেন্টরা সফল হয়ে 85-এ আসাম অ্যাকর্ড হলো। সে স্টুডেন্টরা গিয়ে আসু গিয়ে পরে অনেকে মিলে একটা দল তৈরি করলো। সেই দলটা 85 সালে তাদের সাকসেসফুল হলো। 85 সালে আসাম বিধানসভাতেই কিন্তু তারা জিতে গেল, আসাম গণপরিষদ দলটা। এবং প্রফুল্ল কুমার মাহান্ত, যিনি 79 থেকে এই মুভমেন্টকে লিড করছিলেন, উনি 33 বছর বয়সে কিন্তু আসামের মুখ্যমন্ত্রী হলেন, ওয়াজ দ্য ইয়াংগেস্ট চিফ মিনিস্টার অফ আসাম। সো আপনি যদি রাজনীতি করেন, রাজনীতির মাধ্যমে খুব দ্রুত আপনি ক্ষমতায় যেতে পারেন, কিন্তু ঠিকঠাকভাবে রাজনীতিটা করতে হবে। এটা এই পর্যায়ে একটু দর্শক সারি থেকে প্রশ্ন নিয়ে আসতে যাচ্ছিলাম, ওখান থেকে একজন। আসসালামু আলাইকুম, আমি আসিফুর রহমান আসিফ, একজন সাধারণ শিক্ষার্থী। তিতুমির কলেজ আমরা দেখতেছি বেশ কিছুদিন ধরে বিভিন্ন ধরনের কার্যক্রম তারা চালাচ্ছে। বিশেষ করে গত 18 নভেম্বর তারা হচ্ছে গিয়ে উপকূল এক্সপ্রেস একটি ট্রেনের মধ্যে তারা বিভিন্নভাবে হামলা করে। তো এই হামলাটা আসলে খুবই অনেক মানুষকে আহত করছে, যেটা খুবই নিন্দনীয় একটি কাজ। এবং তারা যে দেখলাম লাস্ট কিছুদিন অনশন করলো, এই অনশনে আমি একটা জিনিস ভালো করেও দেখছি এবং আপনারা হয়তো একমত হবেন যে এই অনশনটা শুধুমাত্র একটা হাস্যরসে একটি পরিণত হয়েছে। আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে দেখেন যে সবাই এটা নিয়ে খুব মজা করতেছে। আসলে ওনারা এই আন্দোলনটাকে আসলে কিভাবে আসলে যৌক্তিকতা মনে করেন? ট্রেনে হামলা বিষয়ে বলা হচ্ছে, ট্রেনে হামলা করা অবশ্যই অপরাধ, কিন্তু এটা প্রেক্ষাপটটা আপনার জানতে হবে, এটা হামলা না, এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ব্যাপারটা হচ্ছে আমরা যখন হচ্ছে আন্দোলনটা অনাকাঙ্ক্ষিত ঘটনার হামলার মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে, আমি একটু বলে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে আমরা যখন এই কর্মসূচিগুলো করতেছিলাম, তখন আমরা 25শে সেপ্টেম্বর হচ্ছে প্রথম আমরা স্মারকলিপি জমা দিই, তারপরে হচ্ছে আরও 1 মাস পর আন্দোলন হয়। আন্দোলন হওয়ার প্রেক্ষাপটে আমরা 14 নভেম্বর হচ্ছে আমরা হচ্ছে এটা প্রেস ব্রিফিংয়ে ঘোষণা দিই। ঘটনাটা কি ঘটেছিল এটা বলেন। আমি বলি একটু যদি সময় দিতেন। তো 14 নভেম্বর আমরা হচ্ছে এটাকে প্রেস ব্রিফিং করি যে আমরা হচ্ছে একটা কর্মসূচি করবো এখানে। তো আমরা হচ্ছে এর পরবর্তী সময়ে
পরের 2 দিন 3 দিন আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় মিটিং করি, আমাদের যেমন হচ্ছে আমাদের বনানী উপকমিশনের সঙ্গে আমরা মিটিং করি এই বিষয়ে, এবং সর্বশেষ 17 তারিখ রাত্রে আমরা ডিজিএফ এর যে ডিরেক্টর জেনারেল মাকসুদ কামাল আমাদের তেতুমিরি ওনার সঙ্গে এবং ওনার যে স্যার আছে ওনার সঙ্গে আমরা বসে আলোচনা করি এই ব্যাপারে, কিন্তু তখন পর্যন্ত রাষ্ট্র আমাদের সঙ্গে বসে নাই এবং তারা এই বিষয়টি ক্লিয়ারিফাই করে নাই যে হচ্ছে কি। তারপরে যখন হচ্ছে স্পেসিফিকলি শিক্ষার্থীরা এখানে যাওয়ার পরে আমরা বলেছিলাম যে ট্রেনটা অফ রাখার জন্য, এবং আমরা অনুরোধ করেছিলাম ট্রেনটা অফ রাখুক, কারণ হচ্ছে যেহেতু একটা আন্দোলন হচ্ছে। তো ওইখানে যাওয়ার পরে ট্রেনটা আসছে এবং ওই অবস্থায় শিক্ষার্থীরা প্রায় 2-3 হাজার ছিল রেল লাইনের উপরে। তো ওই অবস্থায় খুব দ্রুতগতিতে ট্রেন আসতেছিল, তারপরেও শিক্ষার্থীরা লাল কাপড় দিয়ে ওদেরকে সিগন্যাল দিচ্ছিল যে আপনারা ট্রেনটা যাতে থামায় দেওয়া হয়, কিন্তু ট্রেনটা দ্রুত বেগে আসতেছিল। যখন শিক্ষার্থীরা এরকম মানে বিচ্ছুরিত হয়ে যাচ্ছিল একদিকে, তখন ওই যে একটা ক্ষোভ যে হচ্ছে ট্রেন কেন আসলো, আসলে আমরা তো বলেছিলাম আসলে, বা এই যে ট্রেন আসলে আমার শিক্ষার্থীরা মারা যেত, ওই ক্ষোভ থেকে ওই যে জড়বস্তু ট্রেনটা, ওই ট্রেনটার উপরে হয়তো নুড়ি পাথর কেউ ছুঁড়ে মেরেছে, সেইটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, এবং কেউ কিন্তু এই উদ্দেশ্যে মারে নাই যেটাকে হামলা করা হবে বা ভিতরে যে কেউ আহত হবে, ব্যাপারটা হচ্ছে এইটা। কিন্তু এটাকে ডিরেক্টলি ইনস্ট্যান্ট রিয়াকশন যেটা আমরা যখন হচ্ছে কোনো জায়গায় পড়ে যাই তখন জীবন বাঁচানোর জন্য এই জন্য পাথর মারল না, জীবন বাঁচানোর জন্য না, ব্যাপারটা হচ্ছে এটা একটা ইনস্ট্যান্ট রিয়াকশন। আপনাকে যখন কোনো জায়গায় আপনি পড়ে যান তখন আপনি যেটার মধ্যে লেগে পড়ে গেছেন আপনি সেটাকে আবার লাথি মারেন, ব্যাপারটা হচ্ছে আপনি জানেন যে এখানে লাথি মারেন কষ্ট পাবো, শিশুরা করে, সমস্যা হচ্ছে এটা খুব একেবারে এটা শিশু না, এটা আপনিও করেন। না আমি করি না, আমি খুব ছোটবেলায় করেছি। মানুষ নিয়ে যাচ্ছে আর কি। ওই জায়গাটায় আসলে ইনস্ট্যান্ট প্রতিক্রিয়া হিসেবে ওইটা হয়েছিল এবং এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটি আমরা অপরাধ হিসেবে না দেখলেই ভালো হয়। তবে যেটি হয়েছে সেটা দুঃখিত, আমরা সেটার যথেষ্ট করেছি, দুঃখ প্রকাশ করেছি এবং তাদের সঙ্গে যোগাযোগ করেছি। আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম, মানে চাইলে এরকম একটা চলন্ত ট্রেন লাল কাপড় দিয়ে থামিয়ে দেওয়া যায়? আমরা যেহেতু আগে থেকে প্রশাসনকে জানিয়েছিলাম এবং প্রশাসন আমাদের সাথে 3-4 বার বসেছিল, তাহলে প্রশাসন কেন হচ্ছে সেই জায়গাটা ইনশিওর করলো না যে এখানে একটি আন্দোলন ডাকা হয়েছে, সেখানে হচ্ছে হাজার হাজার শিক্ষার্থী, আপনি জানেন যে 18 তারিখ আমাদের 15 থেকে 20 হাজার শিক্ষার্থী একত্র হয়েছে, যেখানে আমার ভাইয়া বলছেন যে একদম 10% স্টুডেন্ট হচ্ছে আমাদের এই আন্দোলনের সাথে জড়িত, অথচ আমাদের 90% স্টুডেন্ট এটার সাথে জড়িত। সেই স্টুডেন্টদের আন্দোলনের প্রেক্ষাপট যদি আগে থেকে আমরা ঘোষণা করা, প্রশাসন জানে, তারপরও কেন ওই দিন ট্রেন ছাড়তেই হলো এবং আমাদের আমি আপনাকে প্রশ্ন করি যে কথাটা রেলপথ অবরোধ করবেন এটা ঘোষণা দিয়েছিলেন? জি না জি না, জি, আমি আপনাকে আমি তাহলে একটা প্রশ্ন করি, আপনাদের এইটার ক্ষোভের কারণ প্রশাসনের উপরে থাকতে পারে, আপনি ক্ষোভ দেখালেন ট্রেনের উপরে এবং আপনি ঢিল মারলেন ট্রেনকে, আপনি প্রশাসনের কাছে গিয়ে ওই জায়গায় গিয়ে যদি কিছু করতেন বরং সেটা লজিক্যাল হতো। একটু ক্লিয়ার করছি, যখন আমরা ট্রেন লাইনে বসে পড়ি একদম সাথে সাথে কিন্তু ট্রেন চলে আসে নাই, আমরা অনেকক্ষণ বসে থাকার পরে যখন একদম 3-4 হাজার শিক্ষার্থী ট্রেনের লাইনের উপরে, তখন ইনস্ট্যান্ট ট্রেনটা চলে আসে এবং যখন সিগন্যাল দেওয়া হয় সেটা কিন্তু বন্ধ হয়নি, এবং 3-4 হাজার শিক্ষার্থী যদি একসাথে থাকে তারা কিন্তু পাশে মুভ করার সুযোগ থাকে না, আপনি 3-4 হাজার একসাথে মুভ করা সম্ভব হয় না, তখন কেউ কেউ কিন্তু ধাক্কায় আহত হয় এবং হচ্ছে মাথা ফেটে যায়। তো সেই জায়গা থেকে যখন হচ্ছে আমরা জানানো হয়েছিল এবং প্রশাসন কোনো ব্যবস্থাও গ্রহণ করেনি, তখন আমার গায়ে ট্রেন উঠে যাচ্ছে, আমি কোনোরকম বেঁচে ফিরেছি, তখন আমার যে রিয়াকশনটা, সেই রিয়াকশনের জায়গা থেকে হয়তো 2-1 ঢিল ছুঁড়ে মেরেছে এবং সেই জায়গাটি আমরা কিন্তু হচ্ছে কাউকে আহত করার জন্য আমরা আবার বলছি। দেখুন, এটাকে জাস্টিফাই না করে বলেন যে আপনারা যে দুঃখ প্রকাশ করেছেন সেটা জরুরি বিষয়। আপনি পুলিশ কিংবা কর্তৃপক্ষের সাথে আপনার লড়াইটা করতে পারেন, কিন্তু যে যাত্রী যাচ্ছে সেই যাত্রী তো এই বিষয়টা সম্পর্কে জানেই না, সে কেন বেঘরে আপনার ট্রেনটা তো আসলে কোনো সাইকেল না বা হচ্ছে ছোট, এটা কোনোভাবে জাস্টিফাই করেন না। আপনারা বলেন যে আপনাদের ক্ষোভ হয়েছে, সেই ক্ষোভ আপনার কর্তৃপক্ষের সাথে, আমরা সেটার জন্য আমরা দুঃখ প্রকাশ করেছি এবং একই সাথে তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করেছি এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি। এবং যে বিষয়টি হচ্ছে এখানে স্পষ্ট যে হচ্ছে আমাদের যে প্রশাসন, সেই প্রশাসনের যে আমরা যে নক করি, যখন আমরা একদম অফিসিয়ালি নক করি, তখন আসলে প্রশাসন আমাদেরকে কোনো রিয়াকশন দেয় না এবং আমাদেরকে কোনো ফিডব্যাক দেয় না। আমরা যদি বলি আমাদের এই যে আন্দোলনটা হচ্ছে এই পর্যন্ত চলে আসলো 4 মাসে, এই আন্দোলনটা আসার পিছনে রাষ্ট্রপক্ষ আসলে কি ভূমিকা রেখেছে, আমরা যখন অফিসিয়ালি জানাই তারা আসে না, আমাদেরকে কথা দিয়েছে আমরা প্রত্যেকটি জায়গায় শুরুতেই বলেছি ম্যানুভারিং এর প্রশ্নটা আমরা তুলে ধরেছি, যখন আমরা আন্দোলন কিভাবে ডিল করতে হয়, মিসহ্যান্ডলিং হয়েছে, এটা শিওর, এটা নিয়ে একমত না, যখন ফাইলই হারিয়ে গেছে, এটা ভয়ঙ্কর ব্যাপার। না আমরা যত জায়গায় তাদের সাথে বসেছি তারা বলেছে এটা যৌক্তিক, তাহলে যৌক্তিক আন্দোলনটা যখন আপনি মেনে নেবেন না, মানে বিশ্ববিদ্যালয়ের দাবি যৌক্তিক বলেছে। জি জি জি, তারা শিক্ষা উপদেষ্টা নিজেই বলছেন যে এটা অযৌক্তিক। জি জি, আমি বলি এটা তো শেষের রিয়াকশন। আমি বলি আমরা যখন হচ্ছে মন্ত্রণালয়ে বসি এবং সেখানে হচ্ছে আমিনুল স্যার নিজে বলেছেন যে এই আন্দোলনটা হচ্ছে যৌক্তিক এবং আমাদের যে ফাইলগুলো তাদের কাছে জমা আছে এবং তারা সেটা দেখেছেন। আর কোনো প্রশ্ন?
আমি একটু যুক্ত করতে চাই। আমি আশরাফুল আলম আকাশ, আমি চ্যানেল 24 আছি স্টাফ রিপোর্টার হিসেবে। লাস্ট যে 6 দিন ওরা আন্দোলন করেছে, অনশন, বিশেষ করে অনশন কর্মসূচির ক্ষেত্রে আমরা দেখেছি প্রথমে অনশন কর্মসূচি, এরপর দুপুরের পর থেকে সড়ক অবরোধ করা। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে একটা বিষয় স্পষ্ট হয়েছে, সেটা হচ্ছে কি যত আন্দোলনকারী আছে তারা তাদের যে দাবিগুলো সেগুলো আদায় করার জন্য তারা সড়কটাকে সবার আগে বেছে নেয়। তাদের কথা হচ্ছে তিতুমিরের ক্ষেত্রে আমরা যা দেখেছি, অন্যান্য আন্দোলনকারীদের ক্ষেত্রেও তা দেখেছি, প্রত্যেকটা আন্দোলনকারী একটি কথা বলেছে, সেটি হচ্ছে যদি আমরা জনগণকে দুর্ভোগে না ফেলি সরকার পর্যন্ত আমাদের কথা পৌঁছবে না, সরকার পর্যন্ত আমাদের কথা পৌঁছানোর জন্য আমরা এই কাজটি করতে বাধ্য হচ্ছি। ঠিক রেজাল্ট আমরা কিন্তু প্রত্যেকটা আন্দোলনে দেখেছি, যখন দীর্ঘ সময় সড়ক ব্লকেট থাকে, রেলপথ বন্ধ করে রাখা হয়, তখন সরকারের তরফ থেকে দায়িত্বরত কর্মকর্তারা আসেন, তাদেরকে একটা আশ্বাস দিয়ে যান, সেটি পূরণ হোক বা না হোক। এই ধরনের একটি মাইন্ডসেট আমরা প্রত্যেকটা আন্দোলনকারীর মধ্যে দেখেছি, যে এটির পরিবর্তন এখন পর্যন্ত হচ্ছে না। এর বাইরে যদি বলে রাখি, এটি ছিল আমার পর্যবেক্ষণ। আপনাদের কাছে আমি যেটি জানতে চাইবো যে এখন সামনে ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটি ছিল, ওরা একটি রাজনৈতিক দল গঠন করবে, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে সবচেয়ে বড় একটি শক্তি ছিল ইউনিটি। সেই ক্ষেত্রে বর্তমান যে অবস্থা, ছাত্রদের মধ্যে প্রথমে আমরা ইউনিটির যে অভাব সেটি দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে আসলে ছাত্ররাই যখন এটার নেতৃত্ব দিবে, যদি ছাত্রদের মধ্যে ইউনিটির অভাব হয়, তাহলে আসলে এই রাজনৈতিক দলের ভবিষ্যৎটা আপনারা আপনাদের রাজনৈতিক অভিজ্ঞতার জায়গা থেকে কিভাবে দেখছেন? সাকিব ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি। আচ্ছা, যে প্রথম বিষয় হচ্ছে যে আমি আবার তিতুমির আন্দোলন নিয়ে একটা কমেন্ট করি। এই যে ট্রেনে হামলার কথা বলেছেন, ডেফিনেটলি এগুলো মানে ভীষণ রকম অন্যায় কাজ হয়েছে এবং আমি মনে করি নিন্দনীয়, এবং এগুলোর একটা তদন্ত হওয়া দরকার, সেগুলো যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া দরকার। এগুলো কোনোভাবে অনুমোদনযোগ্য হতে পারে না। সাধারণ মানুষকে আপনি মানে ক্ষতিগ্রস্ত করবেন, এটা তো কোনো রাইট আপনার নাই। কিন্তু যে যা রাস্তা অবরোধের প্রশ্ন, এখন বিক্ষোভ আসলে রাস্তায় চলে আসে, কারণ বিক্ষোভের আলাদা কোনো জায়গা বা ঢাকা শহরে রাখা হয়নি। তো বিএনপি কমিশনার বলেছিলেন খোলা মাঠে করতে, না খোলা মাঠেও তো সেই বিক্ষোভ করে তো আসলে ইম্প্যাক্ট বেশি রাখা যায়নি। আপনারাও মিডিয়া গিয়েছেন ওটার কারণে। এই অবস্থাটা প্রত্যেকটি মানে এটা একটা ট্র্যাডিশন হয়ে আসছে, ফলে তারাও সেটা করছে। বিশেষভাবে কেবল তিতুমিরকে আন্দোলনকারীদেরকে যদি আপনি এখানে একটু মানে নেগেটিভলি তৈরি করেন, যেন বাকিটা সহি, তিতুমির খুব খারাপ হয়ে যাচ্ছে, এটা আমার মনে হয় ঠিক হবে না। সব আন্দোলনই একই পদ্ধতিতে যায়, এবং সফল বিফল সব আন্দোলনই কিন্তু একই পথে গিয়েছে। এখন ঢাকা শহরের ট্রাফিক জ্যাম কি আন্দোলনের কারণে? একটা জিনিস যোগ করে দিই, এটা মানে ইয়ে হবে। তিতুমির মানে 7 কলেজ যখন তার সেই দাবি, তারা তো মানে টর্চার হচ্ছিল, আমি টর্চার শব্দটা ব্যবহার করছি ঢাকা ভার্সিটিতে থেকে। এর আগে কিন্তু 7 কলেজ রাস্তা ব্লক করেছে, তখন আমি দেখেছি মানুষজন তাদের এই ব্লকটাকে খুব নেগেটিভলি আবার নেয় নাই, যে দাবিটা ন্যায্য ছিল। আমি নিজেও কিন্তু এগুলো নিয়ে কথা বলেছেন, আই ডিড সাপোর্ট। কিছুদিন আগেও কিন্তু ঢাকা ভার্সিটিতে সমস্যা হলো, সেটা একটা। আর এবারকার দাবিটা সম্ভবত বেশি আলোচিত হচ্ছে, যে এটা অন্যায্য মনে করছে মানুষ। হ্যাঁ, মানে ঠিক ওই সবার সমর্থনের জায়গাটাতে একই রকম জায়গায় নেই। আমি যেটা বলতে চাই, ঢাকা শহরের ট্রাফিক যে জ্যাম, এইটা তো আসলে কেবল আন্দোলনের কারণে না। যেদিন আন্দোলন থাকে না সেদিনও আমরা ট্রাফিক জ্যামেরই মানে ভোগান্তির শিকার হই। তাহলে আমরা যাতে উদরপিণ্ডি বুদর ঘাড়ে না চাপাই, মানে ঢাকা শহরের ট্রাফিক জ্যাম এসে একটা স্বতন্ত্র সমস্যা, সেই সমস্যার কোনো সমাধানের পথ, ওই যে বললেন না 6 মাস, আমি দুটো বিষয়ে কথা বললো। এই সরকারের যে জিনিসটা দরকার, সেটার কতগুলো সিগনেচার ওয়ার্ক তাদের করা দরকার ছিল, যে এইটা আমি করে দিয়েছি, আমি সব সমস্যার সমাধান করব 1.5 বছর সময়ের মধ্যে, আই ডোন্ট এক্সপেক্ট। কিন্তু তারা কিছু সমস্যা যে আন্তরিকভাবে চাইলে সমাধান করা যায়, সেইটার দিকে দৃষ্টান্ত স্থাপন করলে এইটা পরবর্তীকালেও মানে মানুষের জন্য সুবিধা হতো, যে পলিটিক্যাল পার্টিগুলো তখন এক ধরনের কম্পালশনের মধ্যে পড়তো, যে না এটা তো তারা করে দেখিয়েছে, আমরা পারছি না কেন। ফলে পুরো একটা সংস্কারের জায়গা দরকার আছে। 2-1 জায়গায় একটু আউট অফ দি বক্স চিন্তা করে মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি অনেক যাকে বলে স্বপ্ন বাস্তবায়ন করার দুনিয়াব্যাপী তার ইয়া আছে, সেই জায়গায় উনি যদি আউট অফ দি বক্স কতগুলো জিনিস চিন্তা করে কতগুলো সিগনেচার ওয়ার্ক করেন, সেইটা জনগণের জন্য সংস্কারের পাশাপাশি বড় আকারের দৃষ্টান্ত আকারে কাজে লাগতে পারে। 180 দিনের সরকার 140টির মতো আন্দোলনের মুখোমুখি হয়েছে এখন পর্যন্ত। তো আপনারা বলেছেন যে এই সরকারকে আপনারা সহযোগিতা করবেন রাজনৈতিকভাবে, সেই সহযোগিতার ধরনটা কি? যেহেতু আমরা দেখেছি
যখন 5 আগস্টের পরে প্রথম যারা আন্দোলন করেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে চাকরিচ্যুত 2200 জন পুলিশ সদস্য। তারা সর্বশেষ যখন আন্দোলন করলো তারা সচিবালয়ের দিকে গিয়েছে এবং সেখানে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার সাথে দেখা করার চেষ্টা করেছিল। তারা তাদের সাক্ষাৎ পায়নি এবং তারপরের দিনও চেষ্টা করেছে, তাও পায়নি। এখন তারা তো পলিটিক্যাল লিডার না, এই জন্য হয়তো বা তারা যখন মানুষের ভাষা বুঝেন না কিংবা মানুষ কি বলতে চাচ্ছে সেটা বুঝেন না, যার কারণে হতে পারে তারা দেখা করতে চাচ্ছেন না। এবং তারা যখন আন্দোলন করে কোন উপদেষ্টা যাবেন, এখানে কোন উপদেষ্টার কাজ, আমার মনে হচ্ছে সেটা নিয়েও তারা ভাবেন আসলে এখানে আমি যাব না উনি যাবে, যার জন্য আন্দোলনটা দীর্ঘায়িত হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা বলছেন যে আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবেন, সেই সহযোগিতা আপনারা কিভাবে করছেন? আপনারাও কি এখন পর্যন্ত কোনো আন্দোলনে গিয়েছেন, গিয়ে আন্দোলনকারীদের সাথে সরাসরি কথা বলেছেন, তাদের ভাষা বোঝার চেষ্টা করেছেন? হাসনাত আবদুল্লাহ যায় কিছুদিন আগে যে আহতদের সেখানে গেলাম, দেখলাম যে হাসনাত আবদুল্লাহ গভীর রাতে গিয়ে তাদের আন্দোলনটাকে স্থগিত করেছে বা তাদেরকে সমাধান করেছে। কিন্তু আপনারা ঠিক কিভাবে, আপনারা যে বলছেন যে রাজনৈতিকভাবে সমাধান সহযোগিতা করবেন, সেই সহযোগিতার ভাষাটা কি আপনাদের? সাকিব ভাই, শুরুতে নতুন রাজনৈতিক দল নিয়ে আপনার ভাবনা, তারপর প্রশ্ন। এটা নিয়ে আমি প্রথমে বলে ফেলি, আমি তো বলেছি শুরুতে যে এর মধ্যে বহু আন্দোলন, যে আন্দোলনই আমার সাথে আমাদের কাছে আসে আমরা সেই আন্দোলনের সাথে তার যৌক্তিকতা যদি থাকে সেটার সাথে আমরা যুক্ত করি, কারণ আমি সমস্ত ন্যায্য আন্দোলনের সাথে আছি। এমনকি কোথাও কোথাও মানে নিজ উদ্যোগেই তাড়িত হয়েই যে যুক্ত হই। আমরা সহযোগিতা করছি, মানে প্রতিটি আন্দোলন নিয়ে, মানে না হলে আরও অনেক বেশি রাস্তায় থাকতো। আমি অনুষ্ঠানটা শেষ করতে যাচ্ছিলাম, তার আগে জাহিদ ভাই আপনার যদি এর ক্ষেত্রে কিছু যোগ করবার থাকে। যোগ করার অল্প কিছুই আছে, সেটা হলো রাজনীতি সমস্যায় পড়েছিল শেখ হাসিনার সময়। রাজনীতি ছিলই না, শেখ হাসিনার দল রাজনৈতিক দল ছিল না। রাজনীতির সমস্যার সমাধানের পথ কি, পুরনো দল কি ঠিকঠাক পারবে, নানান রকম কনফিউশন আছে। সব কিছুর উত্তর হচ্ছে আসলে রাজনীতির সমস্যার সমাধানের পথ হচ্ছে আরও রাজনীতি। আমরা এর বাইরে কোনো পথে পারবো না। কোনো দল ক্ষমতায় এসে আবার সমস্যা করতে পারে, আমরা তাত্ত্বিকভাবে বলছি বিএনপি ক্ষমতা, কেউ বলে ও ক্ষমতায় এসে কি পারবে, তাই আমাকে আগেই এটা সেটা লিখে টিখে সব টাইট ফিট করে ফেলতে হবে। আমি বলছি না সংবিধান আইন এগুলো পাল্টাতে হবে না, আমি নিজেও ঘটনাচক্রে একটা সংস্কার কমিশনের মেম্বার, কিন্তু আমি কখনোই মনে করি না এগুলো ঠিকঠাক মতো লিখে ফেললেই রাষ্ট্র খুব সুন্দরভাবে চলতে শুরু করবে। ট্রাম্প ক্ষমতায় এসে কি করছে দেখছি তো, করছে না। সো আমেরিকার মানুষকেও আবার গণতন্ত্রের ফাইট করতে হচ্ছে। সুতরাং আমি যেটা বলতে চাই, গণতন্ত্রের যে লড়াই, এটা খুব শর্টকাট কিছু না। আমরা চেষ্টা করব, আবার সমস্যা হতে পারে, আবার ফাইট করব, কিন্তু আমরা যদি সজাগ থাকি, মানে গণতন্ত্রের শেষ সেফগার্ড কোনো সংবিধান না, কোনো আইন না, কনসাস জনগোষ্ঠী যারা ক্রমাগত শোরগোল করে, পাহারাদারিটা করবে। এই পাহারাদারি ছাড়া গণতন্ত্র মানে এটা চালিয়ে যেতে হবে, কোনো দিনও এটা অ্যাচিভড হয়ে গেছে হতে পারে না। এটুকু বলে শেষ করি। ইটালি, ইউরোপের মতো জায়গায় ইটালিতে একটা ফ্যাসিস্ট দল ক্ষমতায় আছে, যারা এখন নতুন করে মুসোলিনির, আপনারা ইউটিউবে সার্চ করলে পাবেন, মুসোলিনির সমাধিস্থলে তার জন্ম মৃত্যুবার্ষিকী পালিত হয়। আমি হাত দিয়ে দেখাচ্ছি না, একটা নাজি স্যালুট বা ফ্যাসিস্ট স্যালুট আছে, সেই স্যালুট, এটা নিষিদ্ধ ছিল, শত শত হাজার হাজার মানুষ ওই স্যালুট দেয়। এখন ইটালির মানুষকে আবার গণতন্ত্রের ফাইট করতে হবে, আমাদেরও করতে হবে। আজকে অনুমতি দিলে অনুষ্ঠান এখানে শেষ করতে যাচ্ছিলাম। সাকিব ভাই কিছু অ্যাড করতে চান? না, আমরা আলোচনাটা আজকে এখানে শেষ করতে চাই। জাহিদ ভাই, সাকিব ভাই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের ZSR মিট দ্য পিপল অনুষ্ঠানটি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।